যে আমাকে একটা ভোট দেন, এবার আমরা বান্ধবো, তিস্তা বান্ধবো, হেটা বান্ধবো। আর ভোটও বেড়ে গেল, তা বলাই চলে গেল। সরকার আসে সরকার যায়, কমে না তিস্তা পারের হাহাকার। রাজনৈতিক সিদ্ধান্তের অভাবে আটকে আছে মহাপরিকল্পনার বাস্তবায়ন। ২-২.৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়, তাহলে নিজস্ব অর্থায়নেও এই প্রকল্পটা বাস্তবায়ন করা সম্ভব। শুভেচ্ছা স্টার নিউজ প্রাইমে, সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। দেখছিলেন স্টার নিউজ এক্সক্লুসিভ শিরোনাম, এবার অন্যান্য শিরোনাম। রাজধানী ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী দিন সরকার সেটিকে বাস্তবায়ন করবে। অতীতের মতো এবারও ভোট ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র দেখছেন বিএনপি চেয়ারম্যান। চট্টগ্রামে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী করার প্রতিশ্রুতি। কারচুপির চেষ্টায় ভোট বাক্সে হাত দিলে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের। ক্ষমতায় গেলে চিরতরে চাঁদাবাজি বন্ধের অঙ্গীকার। এখন আমাদের পরিষ্কার বক্তব্য, তোরটা তুই দে, আমারটা আমি দেব। আমার বুটে হাত দিলে হাত দুটি গুড়িয়ে দেব। অংশগ্রহণমূলক হতে যাচ্ছে নির্বাচন। সিইসিকে সব সহায়তার আশ্বাস ইইউ রাষ্ট্রদূত মিলারের। সার্বিক প্রতিশ্রুতিতে কূটনীতিকদের সন্তোষ। গণভোট নিয়ে তোড়জোড়েও 4 বিষয়ে ধারণা কম সাধারণের। অনেকে হ্যাঁ অথবা না ভোট দিতে পারেন না বুঝেই, সতর্ক করছেন বিশ্লেষকরা। যশোরে কারাবন্দী ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তানের মরদেহ দেখা নিয়ে আলোচনা সমালোচনা। প্যারোলে মুক্তির আবেদন করেনি সাদ্দামের পরিবার, জানালো প্রশাসন। তার ফ্যামিলিটাই নাই, তো আমাদের দেখলে হয়তো বা একটু ভালো লাগবে, কিন্তু কিছু সংখ্যক 3 থেকে 4 জন লিমিট লোক নেওয়া হয়েছে, তো আমাদেরও ঢুকতে দেয়নি। দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। রাজনৈতিক টানাপোড়েনে দীর্ঘদিন আটকে তিস্তা মহাপরিকল্পনা। বদলেছে সরকার, নতুন করে এসেছে প্রতিশ্রুতি, তবে হয়নি মহাপরিকল্পনার বাস্তবায়ন। বদলায়নি জনগণের ভাগ্য। কিন্তু কেন, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী মাহমুদ রাফিন। ছবি কথা বলে, ছবি বুঝিয়ে দেয় তিস্তাপাড়ের জীবনের বৈচিত্র্য। ভারত থেকে নীলফামারীর কালীগঞ্জ দিয়ে ঢুকে 5 জেলা ছুঁয়ে চিলমারি বন্দর, সেখানে ব্রহ্মপুত্রে মিশেছে তিস্তা। নীলফামারী, লালমনিরহাট, রংপুর থেকে কুড়িগ্রাম, গাইবান্ধা, উত্তর জনপদের প্রাণ যেমন এই তিস্তা, তেমনি এই অঞ্চলের দুর্ভোগের কারণও উজান থেকে নেমে আসা সর্বভোগ জলধারা। অভিন্ন নদী হওয়ার পরও আন্তর্জাতিক আইন অমান্য করে 3 দশক আগে গজলডোবায় ব্যারেজ বসায় ভারত। শুরু হয় একতরফা পানি প্রত্যাহার। এতে বছরের বেশিরভাগ সময়ে তিস্তা থাকে মরুভূমির মতো শুষ্ক, আর বর্ষায় উজান থেকে ছাড়া পানিতে ভেসে যায় উত্তরাঞ্চলের ফসল, জমি, ভিটাবাড়ি সহ সবকিছু। প্রতি বছর 2 কোটি মানুষের জীবনকে বিপন্ন করা এই তিস্তা এখন আর কেবল নদী নয়, হয়ে উঠেছে রাজনীতির দাবার গুটি। প্রতি বছরে যে আমাদের যে কষ্ট থেকেই যায়, আমাদেরকে এভাবে সবাই ভূয়ামি করিয়া আশা দিয়েই আমাকে যাচ্ছে, এবং আমরা ছোট থেকে এইভাবে আশা নিয়ে আমরা জীবনযাপন করতেছি। আমরা কোন দিন মরণ হয়ে যায়। ভোটের সময় আইছে যে আমাকে একটা ভোট দেন, এবার আমরা বান্ধবো, তিস্তা বান্ধবো, হেটা বান্ধবো। আর ভোটও বেড়ে গেল, তা বলাই চলে গেল। তখন থেকে বলে আসতেছে যে মহাপরিকল্পনা হবে এবং রাস্তাঘাট হবে, আসলেই কিছু হয় না, এটা সব ভুয়া। উপদেষ্টা কইল যে জানুয়ারি মাসে কাজ উদ্বোধন হবে মহাপরিকল্পনা। জানুয়ারি তো মনে করেন যে প্রায় চলে যাইতেছে। তিস্তা প্রশ্নে যৌথ নদী কমিশনের প্রস্তাবও পরোয়া করেনি ভারত। এই অবস্থায় মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শুরু হয় 2016 সালে।
2019 সালে এর প্রতিবেদন দেয় চীনা প্রতিষ্ঠান পাওয়ার চায়না। এ নিয়ে দফায় দফায় আলোচনা হলেও অদৃশ্য কারণে দৃশ্যমান হয়নি অগ্রগতি। কথা রাখেনি কোনো সরকার। 54 বছরে কেউ মনে করে নেই যে তিস্তার এই অংশটাকে কাজে লাগিয়ে মানুষকে রক্ষা করা, দেশের অর্থনীতিকে গতিশীল করা, কর্মসংস্থান সৃষ্টি করা, এই অঞ্চলকে রংপুর বিভাগের 5টি জেলাকে একটি জায়গায় নিয়ে আসা। এমনিই তো রংপুর বিভাগ বৈষম্যের নিম্নতর স্তরে। জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর এখন আবারও আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। নেতৃত্বে এসেছে পরিবর্তন, নতুন মাত্রা পেয়েছে কর্মসূচি। তটরেখার 100 কিলোমিটার জুড়ে মশাল মিছিল, অবস্থান বা বিক্ষোভ কর্মসূচি বাদ যায়নি কিছুই। আমাদের প্রকল্প দলিলে লেখা আছে কাজ শুরু হবে জানুয়ারি 2026-এ। কিন্তু সেটাও দৃশ্যমান করতে পারেনি অন্তর্বর্তী সরকার। কিন্তু কেন? রংপুরটা একটা রাজনীতির পার্ট, এই অর্থে যে এটা গরিব এলাকা, এটা থাকুক। এখানকার আমরা অনেকদিন বলেছি এখানকার কোনো অর্থমন্ত্রী নাই, এখানকার মানে এই অর্থে নাই যে কাজ করার জন্য। আমরা বলতাম যে এখানকার কোনো সরকারই নেই। রংপুর এখনো বাংলাদেশের ভিতরে প্রবেশই করতে পারে নাই। বৈশ্বিক চাপ আর দেশীয় রাজনীতির ঘেরাটোপে এখনো বন্দী তিস্তা পারের মানুষ। তাই কারো মুখাপেক্ষী না হয়ে নিজস্ব অর্থায়নেই মহাপরিকল্পনার কাজ শুরুর তাগিদ চলমান আন্দোলনকারীদের। প্রতি বছর যদি 2-2.5 হাজার কোটি টাকা বরাদ্দ দেয়, তাহলে নিজস্ব অর্থায়নেও এই প্রকল্পটা বাস্তবায়ন করা সম্ভব। এর জন্য কোনো দেশের মুখাপেক্ষী হওয়ার দরকার নেই। অতীতের সরকারগুলো আমাদের সঙ্গে প্রতারণা করেছে, প্রতিশ্রুতি দিয়ে বাস্তবায়ন করেনি। আমি আশা করি যে তিস্তা মহাপরিকল্পনার আন্দোলনে আমি এবং আমাদের জনগণকে নিয়ে যে ভূমিকাটা রেখেছি, আমার এই ভূমিকাটা আমি অব্যাহত রাখব। এই দুর্ভোগ থেকে মুক্তি কবে, সে প্রশ্ন এখন আর শুধু তিস্তাপাড়ের মানুষের নয়, পুরো দেশের। এই তিস্তা ঘিরে কম জল ঘোলা হলো না। কখনো ভারত, কখনো বা চীনের দোহাই দিয়ে পরিকল্পনা থেকে সরে এসেছিল বিগত সরকার। তবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর নতুন সরকারের দিকে চেয়ে থাকা ছাড়া আপাতত কোনো উপায় নেই তিস্তা বিধৌত 5 জেলার কোটি মানুষের। মাহমুদ রফিন, স্টার নিউজ, রংপুর। অতীতের মতো এবারও ভোট ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে দেশবাসীকে সতর্ক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রামের পোলো গ্রাউন্ডের জনসভায় গণতন্ত্রে বিশ্বাসীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি চট্টগ্রামকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক রাজধানী করার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। পরে ফেনীতে নির্বাচনী সভায়ও বক্তব্য রাখেন তিনি। 2 দশক পর চট্টগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকে ভোটের প্রচারের যে সূচনা করেছেন, চট্টগ্রাম সেই অভিযাত্রা এনেছে নতুন মাত্রা। সমুদ্রবন্দর, শিল্পাঞ্চল আর পাহাড়ি এই জনপদ থেকে গণতন্ত্র, ভোটাধিকারের নতুন অধ্যায় শুরুর বার্তাও দিলেন বিএনপি চেয়ারম্যান। সারা দেশে ব্যবসা বাণিজ্য অনেক চাঙ্গা হবে, যাতে করে মানুষের কর্মসংস্থান হবে, মানুষ চাকরি ব্যবসা বাণিজ্য করে খেতে পারবে। কি সেটি? বাণিজ্যিক রাজধানী। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনে আপনাদের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে খালেদা জিয়ার সেই উদ্যোগ যত দ্রুত সম্ভব আগামী বিএনপি সরকার সেটিকে বাস্তবায়ন করবে। আগামী নির্বাচনকে শুধু ক্ষমতা নয়, বরং জনগণের অধিকার ফিরে পাওয়ার লড়াই হিসেবেও অভিহিত করেছেন তিনি। বিগত 16 বছর ধরে এই দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকারকে, বাক স্বাধীনতাকে, ব্যক্তি স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়েছিল। দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। সেই পরিবর্তন, যে পরিবর্তন এই দেশের থেকে যাওয়া মানুষকে নিরাপত্তা দিবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য, নিরাপদে চাকরি, নিরাপদে রাস্তায় হাঁটার অধিকার দিবে। বাংলাদেশের মানুষ আরেকটি পরিবর্তন চেয়েছে, অর্থাৎ তার রাজনৈতিক অধিকার যেটি তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এ সময় দুর্নীতি, লুটপাটের লাগাম টেনে ধরা সহ নানা প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশের এই মুহূর্তে জনসংখ্যা, অর্ধেক জনসংখ্যা হচ্ছে তরুণ বা যুবক সমাজের সদস্য। এই কোটি কোটি তরুণ যুবক সমাজের সদস্য তারা চায় কর্ম, তারা চায় কাজ, তারা চায় কর্মসংস্থান। এই যে চট্টগ্রাম, যে চট্টগ্রাম বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র, সেই চট্টগ্রামের মানুষ সহ সারা বাংলাদেশের মানুষ চায় একটি নিরাপদ পরিবেশ, যেই নিরাপদ পরিবেশে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে।
সব শেষ, ধানের শীষের জন্য চান ভোট। বিএনপি চেয়ারম্যানের বক্তব্য শুনতে পলো গ্রাউন্ড ছাপিয়ে আশপাশের সড়কেও ছিল জনতার ঢল। লাখো মানুষের এই উপস্থিতিকে ভোটের মাঠে বিএনপির শক্ত প্রত্যাবর্তনের বার্তাও বলছেন নেতাকর্মীরা। চট্টগ্রামের এই জনসভা থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বললেন, তাদের এই লড়াই শুধু একটি দলের নয়, এই লড়াই গণতন্ত্র, ভোটের অধিকার আর পরিবর্তনের। আর সেই লড়াইয়ে আগামী ফেব্রুয়ারির 12 তারিখে ধানের শীষকে বিজয়ী করার আহ্বানই এক কণ্ঠে উচ্চারিত হলো এই পলো গ্রাউন্ড মাঠ থেকে। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, চট্টগ্রাম। শুধু ভোট দিয়ে নয়, ভোটের হিসেব বুঝে নিয়ে ভোটারদের ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় ফেনীর পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত জনসভায় এই আহ্বান জানান তিনি। ষড়যন্ত্র করে কোনো অপশক্তি যেন ভোটের অধিকার ছিনিয়ে নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। এ সময় দক্ষ জনশক্তি রপ্তানি করতে প্রবাসে অধ্যুষিত জেলাটি ঘিরে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। ঘোষণা দেন জিয়াউর রহমানের অসমাপ্ত কর্মসূচি নতুন করে শুরু করার। তিনি আরও জানান, জনগণের সঠিক সিদ্ধান্তের উপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ, তাই বুঝে শুনে ভোট দেওয়ার কথা জানান তিনি। তাহাজ্জুদ ঘরে পড়ে আর যার যার ভোট কেন্দ্রে যাবেন, ভোট কেন্দ্রে গিয়ে ওখানে ভোট কেন্দ্রের সামনে ফজরের জামাত নামাজ আদায় করবেন জামাতে করে। তারপর 7টা থেকে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন, একদম হিসাব নিকাশ বুঝে তারপরে ঘরে ফিরবেন। শুধু ভোট দিয়ে ঘরে ফিরবেন না, হিসাব বুঝে নিয়ে ঘরে ফিরবেন। ক্ষমতায় গেলে দেশ থেকে চাঁদাবাজি চিরতরে বন্ধ করবে জামায়াত। দুপুরে যাত্রাবাড়িতে ঢাকা 4 ও 5 আসনের 10 দলীয় জোট প্রার্থীদের পক্ষে প্রচারে যোগ দিয়ে এই প্রতিশ্রুতি দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে ধূপখোলা মাঠে আরেক জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, যারাই এবার কারচুপির আশায় ভোটের বাক্সে হাত দেবে তাদের গুড়িয়ে দেওয়া হবে। ঢাকা 4 ও 5 আসনে জামায়াতের 2 প্রার্থীর পক্ষে যাত্রাবাড়িতে আয়োজন করা হয় এই সমাবেশের। সকাল থেকেই মিছিল নিয়ে সভায় আসতে থাকেন দলের নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য রাখেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও জামায়াতের সিনিয়র নেতারা। এ সময় রাজধানীর পিছিয়ে পড়া যাত্রাবাড়ি ও ডেমরার বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন প্রার্থীরা। যদি বিজয় হয়, বাউনি জুট মিল, করিন জুট মিলকে খুলে দেওয়া হবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, দেশকে কোনো চাঁদাবাজের হাতে তুলে দেওয়া হবে না। ক্ষমতায় গেলে নারীদের সুরক্ষায় বিশেষ পরিকল্পনা তুলে ধরেন তিনি। বড় শহরগুলোতে, রাজধানী সহ আমরা শুধু মহিলাদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করব ইনশাআল্লাহ। সরকারি যে সমস্ত ডাবল ডেকার বাস আছে, একটা তলা অর্থাৎ নিচতলা, মায়েরা উপরে উঠতে গিয়ে কষ্ট হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, নিচতলাটা তাদের জন্য সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ। পরে ধূপখোলায় আরেক নির্বাচনী সমাবেশে যোগ দেন জামায়াতের আমির। এবারে নির্বাচনে কেউ কারচুপি বা ভোট ডাকাতির চেষ্টা করলে তাদের গুড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সন্ত্রাসীরা বলতো, আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব। এখন আমাদের পরিষ্কার বক্তব্য, তোরটা তুই দে, আমারটা আমি দেব। আমার বুটে হাত দিলে হাত দুটি ঘুরিয়ে দেব। কেউ যদি এরকম আসে, ওদেরকে তাড়িয়ে দেবেন। বেশি খেদমত করার দরকার নেই, শুধু তাড়িয়ে দিলেই চলে। জনগণকে আশ্বস্ত করে ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের ভোটে ক্ষমতায় গেলে লুটপাট ও চাঁদাবাজি পুরোপুরি বন্ধ করবে জামায়াত। যুবকদের শক্তির উপর ভর করে এই সমাজকে বদলে দেব ইনশাআল্লাহ। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। একটি পক্ষ ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। অন্যদিকে আরেক প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি দিচ্ছেন আধিপত্যবাদ রুখে দিয়ে ইনসাফের ঢাকা গড়ার প্রতিশ্রুতি। রাজধানীতে উত্তাপ ছড়াচ্ছে আসন ভিত্তিক প্রার্থীদের প্রচারণা। রোববার প্রচারে নেমেছে ঢাকা 8 আসনের 2 আলোচিত প্রার্থী ধানের শীষের মির্জা আব্বাস ও শাপলাকলির নাসিরউদ্দিন পাটোয়ারি।
এ সময় মাদক, সন্ত্রাস আর চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ার প্রতিশ্রুতি দেন বিএনপির প্রার্থী আব্বাস। কিছু লোকের অন্য দলের কার্যক্রম কথাবার্তা শুনে এবং সরকারের একটি মহলের কথাবার্তা শুনে মনে হচ্ছে দ্যার ইজ সামথিং রং, ডাল মে কুছ কালা হ্যায়। 17 বছরে আমার এলাকাটাকে শেষ করে দিয়েছে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলো একবার শেষ করে দিয়েছে এলাকাটাকে। এই এলাকাটা থেকে, এই 3 জায়গা থেকে আমরা রক্ষা করতে হবে। অন্যদিকে আধিপত্যবাদ মোকাবেলা করে ইনসাফের ঢাকা গড়ার অঙ্গীকার করেন এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। প্রথম এজেন্ডা যেটা শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার, 2 নম্বর এজেন্ডা হলো এখানে নিরাপদ একটি ঢাকা 8 তৈরি করা, 3 নম্বর হলো সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ করা। এগুলো যদি আমরা করতে পারি তাহলে ফেসিবাদী ব্যবস্থার বিপরীতে দাঁড়াতে পারি এবং আধিপত্যবাদ যেটা রয়েছে সেটা বিপরীতে দাঁড়িয়ে ইনসাফের ঢাকা 8 গড়তে পারি, তাহলে হয়তোবা আশা করি যে ওসমান হাদি ভাই যে স্বপ্নটা দেখিয়েছিলেন আমরা এটা বাস্তবায়ন করতে পারবো। মিছিল নিয়ে ঢাকা 15 আসনে মিরপুর শেওড়াপাড়ার অলিগলি চষে বেড়ান ধানের শীষের আরেক প্রার্থী শফিকুল ইসলাম। ভোটে জিতলে এলাকার রাস্তাঘাট সংস্কার, জলাবদ্ধতা নিরসন সহ শিক্ষা উন্নয়নে কাজ করার আগ্রহের কথা জানান তিনি। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিটে যে সমস্যাগুলো আছে সকল কিছু আমার নখদর্পণে আছে। এর বাইরেও যেগুলো রাস্তাঘাট, পানি থাকে না, গ্যাস থাকে না, একটু বৃষ্টি হলে জলবদ্ধতা হয়ে যায়, এর বাইরেও যেই মূল বিষয়গুলো যুবকরা যারা আছেন, ছাত্র ভাইয়েরা, আমি তাদেরকে একটা খেলার মাঠের ব্যবস্থা করে দিব। প্রচারের চতুর্থ দিনের মতোই সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত বাসযোগ্য শহর গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন অন্যান্য প্রার্থীরাও। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। এবারের ভোট নিয়ে প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বসলেন নানা দেশের কূটনীতিকেরা। পরে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার গণমাধ্যমকে জানান, এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে, জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রতিশ্রুতি নিয়েও সন্তুষ্ট তারা। এ সময় সিইসি জানান, তার কমিশনের উপর কূটনীতিকদের পূর্ণ আস্থা রয়েছে। গুলশানের ওয়েস্টিন হোটেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নানা দেশের রাষ্ট্রদূত, দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থা প্রধানদের বৈঠক। প্রায় 2 ঘন্টা ধরে চলা আলোচনায় কথা হয় নির্বাচনের প্রস্তুতি, প্রবাসী ভোট, আইন শৃঙ্খলা সহ নানা বিষয়ে। বৈঠকের পর ইসির সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানান রাষ্ট্রদূতেরা। এ সময় এবারের নির্বাচন অংশগ্রহণমূলক হতে যাচ্ছে জানিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আমরা খুবই আত্মবিশ্বাসী। আমি কমিশনকে ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ নির্বাচনের প্রস্তুতির সময় আমাদের সঙ্গে কাজ করার জন্য। নির্বাচন কমিশন যে প্রস্তুতির কথা জানিয়েছে আমরা তাতে সন্তুষ্ট। সংশ্লিষ্ট সংস্থাগুলোও তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে। পরে প্রধান নির্বাচন কমিশনার জানান, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে তার কমিশনের উপর কূটনীতিকদের পূর্ণ আস্থা রয়েছে। আর্মি ডিপ্লয় করব, বিজিবি ডিপ্লয় করব, র্যাব ডিপ্লয় করব, আমার এই যে নৌবাহিনী, বিমান বাহিনী, তারপরে আনসার, অল হিউজ ডেভেলপমেন্ট উইল বি দেয়ার। এবং আপনারা নিশ্চিন্ত থাকেন, ইনশাল্লাহ আমাদের তরফ থেকে উই উইল ডু আওয়ার বেস্ট টু এনশিওর a safe environment for the voters এবং এটা ইনশাল্লাহ আমরা পারবো। তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের প্রস্তুতি নিয়ে এবং আমাদের সদিচ্ছা নিয়ে এবং আমাদের ফিউচার যে প্ল্যান প্রোগ্রাম এগুলো নিয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে এবার বিদেশি পর্যবেক্ষকদের পাশাপাশি নানা আন্তর্জাতিক সংস্থা ও নির্বাচন ব্যবস্থাপনা সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে কমিশন। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। গণভোট নিয়ে সরকারের তরফে নানা তোড়জোড় থাকলেও বিষয়টি এখনও ভালো করে বোঝেন না সাধারণ মানুষ। জানেন না এর ফলের প্রভাব আগামীর বাংলাদেশে কি হবে। এতে বিশ্লেষকেরা বলছেন, অনেকেই হ্যাঁ বা না ভোটটি না বুঝেই দেবেন হয়তো। তবে এই অভিযোগ মানতে রাজি নয় ইসি। নির্বাচনের 4টি ইস্যু নিয়ে মাহমুদুল হাসানের প্রতিবেদনে আজ থাকছে গণভোট। ক্যামেরায় ছিলেন রেজাউল করিম। রিকশার চাকা ঘুরলেই ঘুরে সোহেল রানার ভাগ্যের চাকা। দেশ, সংবিধান, জুলাই সনদের বিষয়ে মাথা ঘামানোর সুযোগ নেই তার, ভোট ওদের নিয়ম করেই। তবে গণভোট কি সেটি তার অজানা। এর আগে ভোট দিয়েছি,
গণভোট দেয়নি। কেন এবার হচ্ছে গণভোট সেটা আমি জানি না। ভবিষ্যতে বাংলাদেশ কিভাবে চলবে তা ঠিক করবে এবারে গণভোট। কিন্তু গণভোট কি, গণভোট কিসের জন্য, গণভোট হলে কি হবে তা সোহেল রানার মতো অনেক ভোটার এখনো জানেন না। ঘুম থেকে উঠেই রান্নায় ব্যস্ত এই গৃহিণীকে কেউ জানায়নি গণভোট কি অথবা কেন। আগে সিল মারছি আমি, মানে গণভোট কি আমি জানি না, আমার কেউ কয় নেই। দেশে 7 বছরের বেশি বয়সীদের প্রায় 22% মানুষের নেই সাক্ষরতা। কেউ বুঝিয়ে না দিলে গণভোট বোঝা তাদের জন্য দুষ্কর। আমাকে যদি না বলে তাহলে আমরা জানুম কেমবে আর দিমু কেমবে, বলতে হইব তাই গণভোট দিতে হইব বা শিখাই দিতে হইব, তাছাড়া তার হইব না, আর আমরা পারবো না। আমিন ও রমজানের কাছে ভোট মানে ব্যালটে সিল দেয়া। হ্যাঁ না ভোট দিতে পারলেও গণভোট বিষয় বুঝতে তাদের কপালে পড়েছে ভাঁজ। সংসদ নির্বাচন যেটা হয়, জাতীয় নির্বাচন, ধানের শীষ, নৌকা, নাঙ্গল, এগুলি তো আমরা ভোট দিছি, আঙ্গ বুঝে রইয়া ভোট দিছি। মানে গণভোটটা তো আর আমরা বুঝি না, গণভোটটা কি, আমরা এটা কেমন করে ভোট দিব, যে গণভোট এটা কি করি, গণভোট না এটা কি ভোট এগুলো জানিও না, আমার কেউ বলেও নেই। গণভোটের প্রার্থীকে এটার মার্কা কি তার সম্পর্কে তো আমরা জানা নাই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনার পর 84টি সুপারিশ নিয়ে অক্টোবরে চূড়ান্ত হয় জুলাই সনদ। সেই আলোকেই সংবিধান সংস্কারের 48 প্রস্তাবে 4 বিষয়ে হ্যাঁ বা না দিয়ে হচ্ছে গণভোট। তবে এই বিষয়গুলো নিয়ে এখনো পুরোপুরি অবগত নয় তৃণমূলের মানুষ। খুব স্বাভাবিকভাবে যে কাঠামোতে আপনি গণভোটটা করতে যাচ্ছেন, এইটা মানুষের মানে রাজনৈতিক দলগুলো খুব সিরিয়াসলি নিবে না প্রচারণার মধ্যে, তাই না? কারণ তাদের মূল লক্ষ্য তো ক্ষমতায় তো যেতে হবে। ওইটা দিয়ে তো তাদের ক্ষমতায় যাওয়ার আগ্রহ তৈরি হবে না। ক্ষমতায় যাওয়ার আগ্রহ তৈরি হবে তার এমপি নির্বাচনের মাধ্যমে। যে এই যে 4টা বিষয় অনেক মানুষ যারা জানবে না, তারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট কক্ষের মধ্যে হয়তো 4টা বিষয় পড়া শুরু করতে পারে। আর যদি পড়া শুরু করে তখন ভোট দিতে অনেক লম্বা সময় লাগবে, আর লম্বা সময় লাগলে সবাই ভোট দিতে পারবে কিনা সেটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে জাতীয় নির্বাচনের তোড়জোড়ে গণভোটের বিষয়টি আড়ালে চলে যাচ্ছে এমন অভিযোগ মানতে নারাজ নির্বাচন কমিশন। জুলাই চার্টারের বিষয়ে সবাই কনসার্ন আমরা, এবং এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে একবারে পাড়াগাঁয়ের বিশেষ করে তরুণ শ্রেণীটা, যুবকরা সবাই সচেতন। তা আমার বিশ্বাস করার কোনো কারণ নেই যে গ্রাসরুট লেভেলে মানুষরা মানে সাধারণ মানুষ এই জিনিসটা সম্পর্কে অবগত নয়। এদিকে 21 জানুয়ারির আগে সংসদ নির্বাচনের প্রচারে বাধা থাকলেও গণভোটের প্রচারে কোনো বাধা নেই। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। যশোরে কারাবন্দী ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী সন্তানের মরদেহ দেখা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে জেলা প্রশাসন। তারা বলছেন প্যারোলে মুক্তির আবেদনই করেনি পরিবার। প্যারোলে মুক্তি পাননি, তাই যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে স্ত্রী সন্তানের মরদেহ দেখেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা জুয়েল হাসান সাদ্দাম। শনিবার রাতে বিভিন্ন গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রচার করলে শুরু হয় আলোচনা সমালোচনা। স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ। কালকে আমরা আবেদন করছিলাম, তো আমাদেরকে কোনোভাবে আর কি প্যারোলে বাইকে মুক্তি দেওয়া হয়নি। তারা বলছে যে এখানে নিয়ে আসতে হবে। এরপরে মানবিক পরিবেশ যখন স্থানীয় প্রশাসন জানে, তখন তাকে প্যারোলে মুক্তি দিয়ে এই সুযোগটি কেন সে পাবে না? এটি তার গণতান্ত্রিক অধিকার, এটি মৌলিক অধিকার। এইটা আমার মনে হয় যে যারা প্রশাসনের দায়িত্বকর্তা ব্যক্তি ছিলেন। তবে এ নিয়ে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে জেলা প্রশাসন। সেখানে দাবি করা হয়েছে প্যারোলে মুক্তির কোনো ধরনের আবেদন করা হয়নি। সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের অনুরোধও জানানো হয় এই বিবৃতিতে। এদিকে মাত্র 9 মাসের সন্তানসহ সাদ্দামের স্ত্রীর মরদেহ উদ্ধার নিয়েও হচ্ছে আলোচনা। প্রাথমিকভাবে ঘটনাটিকে ধারণা করা হচ্ছে আত্মহত্যা, কেউ কেউ কারণ হিসেবে বলছেন অভাব অনটনের কথা। এরই মাঝে সাদ্দামের গোপনে বিয়ে করার বিষয়টিও এখন আলোচনায়। করতে পারে যে কোনো ঘটনায় সুখ মনে কষ্ট ভালো মন্দ থাকতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার নাতি কিভাবে মারা গেল,
এই কারণে পুলিশ বিষয়টাই যে অপমৃত্যুর জায়গায় যেহেতু ওনারা সেটা যেটা ভালো মনে করেছে প্রশাসন, ওনারা সেইটাই করছে। সে নাকি মানে আমার বোনের আগে তার একটা স্ত্রী ছিল, বিয়ে শাদীর যে ব্যাপারটা, এটা সত্য কিনা আমি জানি না। যদি সত্য হয়ে থাকে তো এর জবাব তাদের পরিবার কাছ থেকে আপনারা নেবেন। শুক্রবার দুপুরে বাগেরহাট সদরের সাবেকডাঙ্গা গ্রামের বাড়ি থেকে উদ্ধার করা হয় মা ছেলের মরদেহ। শনিবার সন্ধ্যায় সাদ্দামকে দেখাতে তাদের মরদেহ নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। বাগেরহাটে গ্রামের বাড়িতেই দাফন করা হয় মা ছেলেকে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেশের সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের খরচ 25,600 কোটি টাকা বেড়ে 1,38,000 কোটি টাকা ছাড়িয়েছে। দুপুরে একনেক সভায় তা অনুমোদন পায়। পরে পরিকল্পনা উপদেষ্টা জানান, ডলারের দামের কারণে বাড়ছে এই খরচ। পাশাপাশি প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 2028 সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। স্বপ্ন ছিল চলতি বছরেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের 2400 মেগাওয়াট বিদ্যুৎ। এজন্য অবশ্য অপেক্ষা করতে হবে অন্তত 2 বছর। রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় রূপপুর প্রকল্পের মেয়াদ 2028 সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সেই সঙ্গে খরচ 25,592 কোটি টাকা বাড়িয়ে ব্যয় ধরা হয়েছে 1,38,685 কোটি টাকা। বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন প্রকল্প। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে খরচ ও মেয়াদ বাড়ানোর কারণ ব্যাখ্যা করেন পরিকল্পনা উপদেষ্টা। ব্যয় অনেক বেড়ে গেছে, তার মূল অংশ তো হলো প্রকল্প ঋণ রাশিয়া থেকে, সেটা টাকার অঙ্কে অনেক বড় মনে হচ্ছে বেড়েছে, কিন্তু ডলারের অঙ্কে এটা একদমই আগে যা ছিল তাই আছে। দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে চীনের সহযোগিতায় প্রায় 2,500 কোটি টাকা ব্যয়ে 1000 শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে। চলতি বছরে নির্মাণ কাজ শুরু হয়ে শেষ হবে 2029 সালে। এই প্রকল্পের অনুমোদনও দেয়া হয় একনেক সভায়। সবচেয়ে আধুনিক যেসব চিকিৎসা থাকে সেগুলোই থাকবে। নীলফামারীতে দেওয়াটা চীনের সিদ্ধান্ত না, এটা আমাদেরই সিদ্ধান্ত। এই হাসপাতালটা যেই মানের, তাতে করে আমরা আশা করি যে এখানে পার্শ্ববর্তী দেশগুলো থেকেও ওই অঞ্চলে চিকিৎসা নিতে আসবে। এছাড়া আরও 29টি প্রকল্প সহ মোট 45,191 কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেয় একনেক, যার মধ্যে আছে দোহাজারী রামু রেল প্রকল্পের প্রায় 6,700 কোটি টাকা ব্যয় বৃদ্ধি, রাঙামাটি ও মুন্সিগঞ্জের সড়ক উন্নয়নে 1,400 কোটি টাকার ব্যয় অনুমোদন। এখান থেকে পাশ হলেই চীনের সাথে চুক্তিটা। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। কয়েক মিলিয়ন ডলার সুবিধা নিয়ে ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি করেছিল হাসিনা সরকার এবং কয়েকজন আমলা। দেশের স্বার্থ পরিপন্থী এই চুক্তির কারণে বেশি দামে কিনতে হচ্ছে বিদ্যুৎ। জাতীয় পর্যালোচনা কমিটির প্রতিবেদনে এসব তথ্য দিয়ে আদানির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার সুপারিশ করেছে। 2017 সালে ভারতের আদানির সঙ্গে বিদ্যুৎ আমদানির চুক্তি করে হাসিনা সরকার। 5 আগস্ট সরকার পতনের পর আদানি সহ বিগত সময়ে বিদ্যুৎ জ্বালানি খাতে করা সকল চুক্তি পর্যালোচনার দাবি ওঠে। সেই প্রেক্ষিতে গঠিত পর্যালোচনা কমিটি তাদের দেয়া প্রতিবেদনে বলছে, মিলিয়ন ডলার সুবিধার বিনিময়ে বিগত সরকার আদানির সঙ্গে চুক্তি করেছিল। রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে পর্যালোচনা কমিটি এই তথ্য তুলে ধরে আন্তর্জাতিক আদালতে আদানির বিরুদ্ধে মামলা করার সুপারিশ করে। চুক্তির সঙ্গে জড়িত ছিল, সই করেছে, এবং আপনার যদি অ্যামাউন্ট জানতে চান, আমার মনে হয়, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, কয়েক মিলিয়ন ডলারের মতন লেনদেন হয়েছে। আপনি যদি আন্তর্জাতিক কোনো কোর্টে যান, চুক্তির ধরনটাই কিন্তু একটা দুর্নীতির প্রথম প্রমাণ। যে তথ্য আমাদের কাছে আছে, এটা আমার ব্যক্তিগত মত, যথেষ্ট শক্ত। পর্যালোচনা কমিটি বলছে, বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ আইন 2010 বাতিল করতে হবে। এছাড়া স্বাধীন জ্বালানি তদারকি প্রতিষ্ঠান গঠন সহ ভবিষ্যতে উন্মুক্ত দরপত্রের সুপারিশ করেছে। প্রতিযোগিতামূলক প্রকিউরমেন্টই হবে ডিফল্ট অপশন। আন্তর্জাতিক মানদণ্ডে দুর্নীতির প্রমাণ মিলেছে বা মিলতে পারে আগামীতে, সেই চুক্তিগুলো বাতিল করার চিন্তা করতে হবে। কমিটির পর্যালোচনা বলছে, বিদ্যুৎ জ্বালানি বিশেষ সরবরাহ আইন 2010-এর অধীনে করা সমস্ত চুক্তি মূলত দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তার ঘনিষ্ঠ ব্যবসায়ী ও সরকারি আমলারাই লাভবান হয়েছে। যেসব চুক্তির বিস্তারিত জাতির সামনে প্রকাশ করতে হবে। এসএস পাওয়ার, এটা ওই বাই ওয়ান গেট ওয়ান ফ্রির মতো একটা ডিল হয়েছে, যে একটা দিয়ে দুটা।
রিলায়েন্সের তো আরও ইন্টারেস্টিং ব্যাপার যে এটা ভারতে একটা অচল বিদ্যুৎ কেন্দ্র প্ল্যান্ট, সেই প্ল্যান্টটাকে বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। এগুলো সবই জনসম্মুখে তুলে ধরা, তথ্যগুলো প্রকাশ করা। কমিটির প্রতিবেদনে আরও বলা হয়, দুর্নীতির জন্যই আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে অন্তত 10,000 মেগাওয়াট সক্ষমতা অপ্রয়োজনে বাড়িয়েছে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। এই ছিল স্টার নিউজ প্রাইমে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।